ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের টার্গেট। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহকে কোন জায়গায় গুলি করতে হবে সেটিও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন এক ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা। হাদির পর এবার সন্ত্রাসীদের টার্গেটে রয়েছেন আরেক জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক তরুণ রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্র বলছে, ওসমান হাদি সহ মোট ৭০ জনের একটি তালিকা করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে রয়েছে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। মঙ্গলবার হাসনাতের ছবি সহ হত্যার হুমকি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের সাবেক সামরিক কর্মকর্তা। আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে, আমাকে মাইরে ফেলবে বলতেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটি বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনেন। দর্শক শ্রোতা, তিনি কিন্তু এতদিন পর্যন্ত গুম হয়েছিলেন। দর্শক শ্রোতা, অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা কি বললো, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে। এটা এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম ১৭ বছর বয়সে এই ভারতবর্ষ জয় করছে, করে নাই? করছে কিনা? বছর ছিল কত? ১৭। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মরে যাবো, শেষ। উপরে হচ্ছে আল্লাহ, নিচে হচ্ছেন আপনারা। আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত ৩০,০০০ আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখে নাই? আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দিই। এটাকে আপনি কি আমাকে ফি সাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা পেজ নেই নাই, ২ টাকা করে পেজ ভারতে পৌঁছতেছে। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি, উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। ২০টা কাস্টমার আসে, খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের। ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এই জন্য আমাদেরকে তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশে 300 এমপি হবে, আমি না ওই দেবিদ্দার থেকে আরেকজন হবে কিনা? কেউ না কেউ তো হবে। যাই হোক, দেবিদ্দারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, এটাই শোনা। কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যাইতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতা লড়াই, আগ্রাসন বিরোধিতা লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি, কেউ যদি আমাকে ভোট নাও দেয়, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন। পুরো ঢাকা শহরে সব জায়গায় বারবার করে বলা হচ্ছে ঢাকা থেকে বের হইও না, স্নাইপার দিয়ে শুট করতে পারে। এখানে অন্তত ৫-৭টা পুলিশ আছে, অস্ত্রসহ আছে, বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে। আমি বারবার করে বলতেছি যে আপনারা আমার কি নিরাপত্তা দিবেন? আমার দেবিদ্দার পাশে আমার নিরাপত্তা। আমার উপরে অনেকে বলে আমারে মাইরে ফেলবে যে কোনো দিন, যে কোনো সময়। তো যে কোনো দিন মাইরে ফেলতে, কিন্তু আমার বিশ্বাস, আমি যদি দেবিদ্দারে আসি, দেবিদ্দারে আমাকে কেউ কিছু করতে পারবে না। কারণ দেবিদ্দারে আমার আন্টিরা আছে, উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন। আমার দেবিদ্দার আন্টিরা আছে, আঙ্কেলরা আছে, আমার হচ্ছে মায়েরা আছে। আমাদের পাশে একটা দেশ আছে ভারত, এরা তাদের সন্ত্রাসটি আমাদের দেশে সন্ত্রাসটিরে তারা ফাইলা কদিন পর সারে এই দেশে আইয়া হচ্ছে কি এই ওসমান হাদি ভাইদের মতো মানুষ মেরে ফেলে। এই যে আমাদের দেশে যারা সন্ত্রাস মানুষ মারছে, তাদেরকে জায়গা দিছে কাটা? আওয়ামী লীগ সরকার তো জায়গা দেয় না, আওয়ামী লীগ সরকারের জায়গা দিছে কাটা? ইন্ডিয়া জায়গা দিছে না? ধরেন আপনার শত্রুরে যদি আপনি ঝগড়া করেন, এক মহিলার লোকে চুরি করছে, আইয়া এই বিডিরে এই করে জায়গা দিছে, আপনার কি বিডির লোকে ভালো সম্পর্ক থাকবো? ঝগড়া লাগবেন না? আমাদের ওসমান হাদি বাইরে এই অবস্থা হয়েছে।
যাই হোক, এটা আপনাদের এই বাড়িতে আমি আসছি আপনাদের সাথে পরিচয় হইতে। আমার অনেক বন্ধু বান্ধব এখানে ছিল। ফরহাদের আম্মা যে কই, ও আন্টি ফরহাদ আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ছি, হোস্টেলে ছিলাম আমরা একসাথে। খাইরুন্নেসা না খাইরুন্নাহার, আপনার আমাদের খাইরুন্নেসা আমাদের ক্লাসমেট, উপরে মনে ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার বিএসসি এমএসসি করছে না? হ্যাঁ বিএসসি এমএসসি করছে। তো এই ফুলতলি গ্রামের সাথে আমাদের অনেক আগে থেকে হৃদ্যতা। এর কি একটা সুন্দর একটা রাস্তা আছে না, শান্তি রোড। আমি এত ব্যস্ততার মধ্যে আমি লাস্ট 2 মাসে মনে হয় 2-3 বার আইছি ওই যে ইয়ার দোকানে, মাসুদ ভাইয়ের দোকানে। মাসুদ ভাইয়ের বাড়ি কই? পশ্চিম সিংনা। মাসুদ ভাইয়ের দোকানে আসছি মিষ্টি টিষ্টি বেশি। যাক, আপনাদের সাথে আমার একটা আন্তরিকতা হইলো, এর বেশি কিছুই না। আমার উপরে অনেকে বলে আমারে মেরে ফেলবে যে কোনো দিন, যে কোনো সময়। তো যে কোনো দিন মাইরে ফেলতে, কিন্তু আমার বিশ্বাস আমি যদি দেবিদ্বারে আসি, দেবিদ্বারে আমাকে কেউ কিছু করতে পারবে না। কারণ দেবিদ্বারে আমার আন্টিরা আছে, উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন। আমার দেবিদ্বার আন্টিরা আছে, আঙ্কেলরা আছে, আমার হচ্ছে মায়েরা আছে। যেমন ফরহাদের আম্মার কাছে ফরহাদ যেমন সন্তান, আমিও এরকম আরেকটা সন্তান, তাই না? তো এই যে ফরহাদের আম্মার কাছে কয়েকবার তো সময়, আমরা তো বারবার আসবো, যে পরিচয় হয়েছে বারবার আসবো। আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করেন, এতটুকুই, আর কিছুই না। আর হচ্ছে আমরা চেষ্টা করতেছি সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করার। অনেকের তো অনেক ইয়া থাকে, নির্বাচনে যারা দাঁড়ায় বা যারা ইয়া হয়, তারা সন্তান কখনো নির্বাচনে দাঁড়ায় না, দাঁড়ায় কি অনেক বড় বড় মানুষ, তাই না? আবার আগামীতে যারা আপনাদের সন্তান যারা প্রতিনিধিত্ব করতে চায়, আপনারা তাদেরকে বিবেচনা করেন। যাক, নির্বাচনের তফসিল দিয়ে দিছে, বাকিগুলো নির্বাচনী তফসিলের আলোকে কথা বলবে। তো আপনারা যদি মনে হয় যারা ভালো কাজ করতে পারবে, যারা দেশের পক্ষে কাজ করতে পারবে, তাদেরকে আপনারা যদি মনে হয় বিবেচনা করেন, এই আর কি। আপনাদের সন্তানদেরকে আপনারা বিবেচনা করেন, এর বেশি কিছু। ওসমান হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের টার্গেট। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহকে কোন জায়গায় গুলি করতে হবে সেটিও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন এক ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেটি ঘিরেই সৃষ্টি হয়েছে নানান সমালোচনা ও উদ্বেগ। পোস্টে তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হাসনাতকে কোথায় গুলি করা উচিত সে সম্পর্কেও মন্তব্য করেন অজয় কে রায়না। তিনি লিখেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। বাংলাদেশের একাধিক প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক দাবি করেন, এটি কোনো সাধারণ মতামত নয়, বরং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ্যে হত্যার হুমকি। কেউ কেউ ইনকিলাব মঞ্চে নেতা হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গেও এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র থাকার শঙ্কা প্রকাশ করেছেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও অজয় কে রায়না এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি, বরং ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি পুরো বিষয়টিকে তুচ্ছ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা। তার মতে এতে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজনা আরও বাড়তে পারে। ঘটনাটি এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। হাদির পর এবার সন্ত্রাসীদের টার্গেটে রয়েছেন আরেক জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক তরুণ রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্র বলছে, ওসমান হাদি সহ মোট 70 জনের একটি তালিকা করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে রয়েছে রাজনীতিবিদ, জুলাই যোদ্ধা ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তালিকায় দ্বিতীয়তে রয়েছেন জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ও ভারত বিরোধী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এসব খবরের মাঝে মঙ্গলবার হাসনাতের ছবি সহ হত্যার হুমকি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের সাবেক সামরিক কর্মকর্তা ও কট্টর হিন্দুত্ববাদীরা। এক্সে করা একটি পোস্টে হাসনাতকে সরাসরি হুমকি দিয়েছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় রায়না। হাসনাতের ছবি সম্বলিত ব্যাটালিয়ন 71 নামের একটি অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে অজয় লিখেছেন, হাদির পর পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। তার দেওয়া ওই পোস্টটি শেয়ার করে রওশন হক নামের বাংলাদেশি একজন জবাব দিয়ে লিখেছেন, যিনি পোস্ট করেছেন তিনি একজন ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্য, 29টি বইয়ের লেখক এবং একজন চলচ্চিত্র পরামর্শক। তার দেওয়া টুইট পোস্টে দাবি করেছেন, হাদির উপর হামলার পিছনে ভারত ছিল। তিনি হুমকি দিয়ে লিখেছেন, হাসনাতি হচ্ছে তাদের পরবর্তী লক্ষ্য। পোস্ট শেয়ারকারী ওই বাংলাদেশি নারী হুঁশিয়ারি দিয়ে আরো লিখেছেন, তারা কি ভুলে গেছে বাংলাদেশ যদি চায় তাহলে ভারতের অভ্যন্তরেও একই খেলা খেলতে পারে।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, ভারত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এমন চলতে থাকলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে হাসনাতের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের পারমাণবিক হামলার ইঙ্গিত দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলেছেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। গত 1 বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে? এই ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে শিক্ষা দিতে হতে পারে। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর ফাঁস হওয়া একটি অডিওতে হাসিনাকে বলতে শোনা গেছে, নিজেরাই নিজেদের গুলি করছে, তাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে। তিনি ওই অডিওতে আওয়ামী সন্ত্রাসীদের উস্কানি দিয়ে ও জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।